থাইল্যান্ড। আল্লাহর সৃষ্টি যে কত সুন্দর এটা আসলে থাইল্যান্ড না গেলে বোঝা যায় না। পাহাড় বলেন, সমুদ্র বলেন, সুন্দর সুন্দর দ্বীপ বলেন, উঁচু দালান কোঠা কিংবা ঘন জঙ্গল সব কিছুই আছে এই থাইল্যান্ডে। রিসেন্টলি আমি এবং আমার ওয়াইফ মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে গিয়েছিলাম। আগামী 5 থেকে 7টা ভিডিওতে আপনাদের সেটাই দেখাবো, কোথায় গিয়েছিলাম আমরা, কি কি করেছি না করেছি, কত টাকা খরচ হয়েছে, কোন জিনিসগুলো করা উচিত, কোন জিনিসগুলো করা উচিত না, যেন পরবর্তীতে আপনারা যারা যাবেন তাদের জন্য সুবিধা হয়। সো লেটস গেট স্টার্টেড। তো এখানে আমরা আমাদের গ্র্যাবের জন্য ওয়েট করতেছিলাম, এয়ারপোর্টের উদ্দেশ্যে গ্র্যাব বুক দিয়েছিলাম। তো আমাদের ফ্লাইট ছিল সকাল 10:30টার দিকে, এখন বাজে হলো সকাল 6টা না 6:30 বাজে। তো তখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো এয়ারপোর্ট যেতে যেতে আপনাদের ছোট্ট করে একটা বলে নিই, এই যে আমরা যে থাইল্যান্ডের ভিসা করেছি, থাইল্যান্ডে কিন্তু এটা আমাদের সেকেন্ড টাইম অ্যাপ্লাইয়ের পর ভিসা হয়েছে। প্রথমবার অ্যাপ্লাই করার পরে কিন্তু রিজেক্ট হয়ে গিয়েছিল, কেন রিজেক্ট হয়েছিল আর দ্বিতীয়বারই অ্যাপ্লাই করার পরে কীভাবে ভিসা পেলাম সেটা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে, আপনারা চাইলে এটা দেখতে পারেন। তো যাই হোক, আমরা আসি ভিডিওতে, যে আমরা অলরেডি চলে আসছি, আমাদের ইমিগ্রেশনে কমপ্লিট। মালয়েশিয়া ইমিগ্রেশনে কোনো কোশ্চেনই করেনি, যেহেতু আমি এখানে ওয়ার্ক পারমিটে আসি। জাস্ট জিজ্ঞেস করছি আমি ছুটিতে যাচ্ছি কি না আর কোথায় যাচ্ছি। তো হয়তো বেশিরভাগ মানুষই বাংলাদেশে যায়, তো আমাকে তারা ভাবছে হয়তো বাংলাদেশে যাচ্ছিলাম, কিন্তু না, আমি বলছি থাইল্যান্ডে যাচ্ছি 1 সপ্তাহের জন্য। তো এখানে আমি ইমিগ্রেশনের একটু আগে হঠাৎ করে আমি আমার যে সেকেন্ড পাসপোর্ট, মানে পুরানো পাসপোর্ট, ওই পাসপোর্টটা আমি খুঁজে পাচ্ছিলাম না। আমার বুকের ভিতর ভয় চলে আসছিল যে পাসপোর্টটাকে আমি কোথাও ফেলে আসছিলাম। এর আগে একটু 7-11-এ ঢুকছিলাম, সেখানে কি আমি ফেলে আসছিলাম নাকি। যাই হোক, আল্লাহর রহমতে আমি পাসপোর্ট পেয়ে গেছি, ব্যাগের ভিতরেই ছিল। আমরা যাব এখন টার্মিনাল 1 থেকে টার্মিনাল 2-তে। সেটার জন্য এখানে আপনাদের ছোট্ট একটা ট্রেন আছে, ট্রেন দিয়ে পারাপার হতে হয় কারণ অনেক দূরে। আর আমার ওয়াইফের ইমিগ্রেশনের অভিজ্ঞতা যদি একটু বলি, সে যেহেতু এখানে ট্যুরিস্ট ভিসায় আসছিল, এর আগে সে স্টুডেন্ট ভিসা ছিল, ট্যুরিস্ট ভিসায় যখন আসছে, আমাদের ট্যুরিস্ট ভিসা কিন্তু প্রথমে 1 মাসের দেয়, 1 মাসের পরে হলো দ্বিতীয় মাস এক্সটেন্ড করা লাগে, সেটার জন্য আলাদা একটা পেপার দেয় আবার। তো তাকে যখন প্রথম পেপারটা দেওয়া দেওয়া হয়েছে ইমিগ্রেশনে, তো তখন জিজ্ঞেস করলো যে আপনার তো ভিসা এক্সপায়ার্ড হয়ে গেছে। তখন আমরা আবার দ্বিতীয় পেপারটা দিলাম। ওটা দেখার পর আবার জিজ্ঞেস করছিল যে কেন এক্সটেন্ড করা করছি আর কি। আমার ওয়াইফকে জিজ্ঞেস করছে যে কেন এক্সটেন্ড করছে, অলরেডি তো আমি প্রথমে ক্রস করে ফেলছি ইমিগ্রেশন। তো ও রিল্যাক্সলি বলছে যে না, আমি আমার হাজব্যান্ডের সাথে আরও 1 মাস ছিলাম, 1 মাস টাইম স্পেন্ড করছি, তারপর আমি এখন থাইল্যান্ড যাইতেছি আমরা ঘুরতে, থাইল্যান্ড থেকে আমি বাংলাদেশ চলে যাব, আর আমি আর কি মালয়েশিয়াতে ব্যাক করব। তো এই ছিল আমার ওয়াইফের এক্সপিরিয়েন্স ইমিগ্রেশনের, তেমন কোনো কিছু না। বলতে বলতে আমরা দেখেন প্লেনে আমরা অলরেডি দেখা যাচ্ছে যে থাইল্যান্ডের ছোটো ছোটো দ্বীপগুলো অলরেডি ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে থাইল্যান্ড চলে আসছি। কারণ খুব বেশি লম্বা ফ্লাইট ছিল না, আমরা ফুকেট এয়ারপোর্টে আমরা ল্যান্ড করব। আমাদের ফ্লাইট ছিল হলো 10:30টার দিকে, আমরা ল্যান্ড করব হলো 11:40-এ, মানে 1 ঘন্টা 10 মিনিটের একটা ফ্লাইট ছিল। সো প্লেনে উঠতে উঠতে এই নিচের যে সাগর দেখতে দেখতেই আমরা প্রায় থাইল্যান্ড চলে আসছি অলরেডি। এই যে এখন আমরা ল্যান্ড করতেছি, অলরেডি আমরা দেখেন ফুকেট ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে আসছি। এখান থেকে আমরা সরাসরি চলে যাব হলো ইমিগ্রেশনে। ইমিগ্রেশনে এখানে কোনো ধরনের কোনো কোশ্চেন করেনি, এটা নিয়ে আমি একটা নতুন ভিডিও বানাবো। ইমিগ্রেশন শেষ করে আমরা লাগেজ কালেক্ট করে সরাসরি চলে গেছি আমরা বাসে। যারা আপনারা বাজেট কমে যেতে চান তারা আপনারা কিন্তু বাসে ফুকেট যাইতে পারেন, কারণ ফুকেট এয়ারপোর্ট থেকে কিন্তু ফুকেটের যে মেন ডেস্টিনেশন সেটা কিন্তু খুব দূরে। তো আমরা জাস্ট 100 বাতে কিন্তু আমরা বাসে চলে গেছি। আর আমি কোনো ডলার ভাঙ্গাইনি, কোনো সিম কিনি নাই। সেটা কিভাবে কোনো ডলার ভাঙানো ছাড়া, সিম কিনা ছাড়া আমি সরাসরি বাসে উঠে গেছি ফুকেটের মেন যে ডেস্টিনেশন, মেন পয়েন্ট, সেখানে যাওয়ার জন্য। সেটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করব। একদম সিম টিম সাদা মানুষ হলে এয়ারপোর্ট থেকে সিম কিনে এয়ারপোর্ট থেকে টাকা ভাঙ্গাই না, এয়ারপোর্ট থেকে টাকা ভাঙ্গাইলাম না, এয়ারপোর্ট থেকে সিম কিনলাম, এমনি চলে আসছি এমনি আমরা, চলে আসছি। বাস দিয়ে এসে পড়লাম। আর তাও মানে দুইটা বল টাকা বাঁচা। তারপর কথা বলতে বলতে দুজন মিলে গল্প করতে করতে আমরা অবশেষে সাগর দেখতে পেলাম। সাগর দেখে কিন্তু যত টায়ার্ডনেস ছিল সব ভুলে গেছি, মনের ভিতরে একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল, কারণ অনেক দিন মালয়েশিয়াতে কাজ করার পরে আসলে একটা রিল্যাক্স একটা ট্যুর নিলাম, একটা ভ্যাকেশন নিলাম। 8 দিনের জন্য আমরা আসছি থাইল্যান্ডে। সাগর দেখে যত কষ্ট আছে সব কষ্ট ভুলে যাওয়া যায়। সাগর দেখতে দেখতে আমরা হোটেল চলে আসছি। আমাদের হোটেলের নাম ছিল পাতং ডায়মন্ড হোটেল, এটা একদম পাতং বিচের পাশেই ছিল।
হোটেলে আমরা সব কাজ শেষ করে হোটেলে আমরা ব্যাগ রেখে আমরা চলে গেলাম 7-Eleven সিম নিতে। আমাদের সিম পড়ছিল পার পারসন 400 বাত করে, 8 দিনের আনলিমিটেড নেট ছিল। তারপর কিছু খাবার নিয়ে নিলাম, যেহেতু খুব টায়ার্ড ছিলাম যে আমরা হোটেলে গিয়ে খাবো। তো এখানে পে করে আমরা চলে গেলাম সরাসরি হোটেলে। এই যে আপনি আমাদের দেখতে পাচ্ছেন যে আমাদের এখন হোটেল রুম ট্যুর দেখাচ্ছি আপনাদের। হোটেল রুমটা কিন্তু যথেষ্ট বড় ছিল, আগে দেখেন কীরকম, তারপর আমি ভাড়া আপনাদের বলতেছি কত টাকা ভাড়া নিছে, আপনারা শুনলেও অবাক হবেন। যথেষ্ট বড় ছিল, খুব বড় একটা মিরর ছিল, সেফটি লকার ছিল, তারপর আপনার মিনি ফ্রিজ ছিল, 2টা কমপ্লিমেন্টারি পানির বোতল ছিল, এভরিডে রিফিল, যদিও আমরা একদিনের জন্য ছিলাম। তারপর আপনার হেয়ার ড্রায়ার ছিল, পানির কেটলি ছিল, টিভি ছিল, টিভির সাউন্ডও যথেষ্ট ভালো ছিল এবং খেলার মোটামুটি ভালো চ্যানেল ছিল, এয়ারকন যথেষ্ট ঠান্ডা ছিল, কিং সাইজে বেড ছিল, ওয়াশরুমটাও যথেষ্ট সুন্দর ছিল এবং বড় ছিল। একটা প্রবলেম যে ওয়াশরুমের শাওয়ার হেডটা জাস্ট জং ধরতেছিল। আর এই বড় রুমের ভাড়া বাংলাদেশি টাকায় মাত্র 900 টাকা পড়ছে। জি ঠিক শুনছেন, মাত্র 900 টাকা। এরপর আমরা যে খাবারটা নিয়ে আসছিলাম, এইটা হলো 7-Eleven থেকে আমরা এই খাবার নিয়ে আসছিলাম হলো 50 বাত করে। 50 বাত হলো আমার 7 রিঙ্গিত পড়ছে, 7 রিঙ্গিতে হলো বাংলাদেশি টাকায় 210 টাকা পড়ছে। এটা কাইন্ড অফ এটা খিচুড়ির মতো, একটা সাথে আপনার দেয়, প্যাকেট দেয়, প্যাকেটে আর কি একটা অ্যাড করলে, প্যাকেটের মশলাটা অ্যাড করলে একটা বাংলাদেশি স্টাইলে খিচুড়ির মতো হয়, চাটনি আর কি, এই চাটনি অ্যাড করলে খিচুড়ির মতো হয়। আর হলো নিছিলাম হলো হোয়াইট রাইস, সাথে হলো চিলি চিকেন কারি, এটাও খুব মজা ছিল। এটা পড়ছিল মাত্র 22 বাত। 22 বাত হয় আপনার 3 রিঙ্গিত। 3 রিঙ্গিত হলো বাংলাদেশি টাকায় আর কি 90 টাকার মতো। সো 90 টাকায় আমি বলবো না যে খুব খারাপ, তো মোটামুটি খাবার ছিল। তারপর খাবার খেয়েই আমরা গ্র্যাব বুক দিয়ে আমরা চলে যাচ্ছি হলো ফুকেট ওল্ড টাউনের উদ্দেশ্যে। আমরা একটুও সময় নষ্ট করি নাই, যেহেতু আমরা ফুকেটে জাস্ট এক রাতই থাকবো, আর আস্তে আস্তে আমাদের অনেক লেট হয়ে গেছিলো, তখন অলরেডি প্রায় 4টা 4:30 বাজে। তো এর জন্য আমরা বলছি যে ঘরে হোটেলে বসে লাভ নাই, আমরা সরাসরি চলো ফুকেট ওল্ড টাউন দেখে আসি। তো ফুকেট ওল্ড টাউনে চলে আসলাম। ফুকেট ওল্ড টাউনটা যথেষ্ট সুন্দর। সুন্দর বলতে কি, আপনি যদি ছবি তুলতে চান তাহলে সুন্দর, সেরকম এক্সেপশনাল কোনো কিছু অ্যাটলিস্ট আমার কাছে লাগে না, অনেকের কাছে অনেক সুন্দর লাগে। বাট এক্সেপশনাল বলতে কি, আপনি ছবি আসবে খুব সুন্দর সুন্দর, এখানে ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর কিছু বিল্ডিং আছে, কিছু শপ আছে, এখানে আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই, আপনারা যারা ফুকেট ওল্ড টাউন আসতে চান ভুলেও কেউ অফিস আওয়ারে আসবেন না, কারণ আমাদের কিন্তু যথেষ্ট সময় লাগছে। ফুকেট পাতং এরিয়া থেকে কিন্তু ফুকেট ওল্ড টাউনের দূরত্ব অনেক দূরে, আমাদের প্রায় 2-2.5 ঘন্টার সময় লাগছে অফিস আওয়ারে। রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, আমাদের মেজাজ খারাপ লাগছিল। এমন একটা সময় আমরা ভাবছি যে আমরা ব্যাক করব, এরকম আর কি বিরক্ত লাগছে। আর আরেকটা ছোট ইনফরমেশন, আপনারা যারা ফুকেট আসতে চান অবশ্যই এই সময় না এসে আগে আগে আসবেন, মানে দুপুর থাকতে থাকতে আসবেন, তাহলে আপনারা সিনারিগুলো এনজয় করতে পারবেন। কারণ যদি রাত করেও আসেন তাহলেও আপনারা এনজয় করতে পারবেন না, কারণ বেশি রাত 9টার পরে ক্লাব আর বারগুলো বাদে সব কিছু মোটামুটি বন্ধ হয়ে যায়, মানুষ খালি হয়ে যায়। আর মানুষ খালি হলে এই রোডগুলোতে আসলে দেখতে ভালো লাগে না আর কি, এনজয় করা যায় না। তো ফুকের ওল্ড টাউন এনজয় করে আমরা একটা ইয়োগার আইসক্রিম শপে চলে আসলাম। দেখেন কি সুন্দরভাবে সাজাইছে, এটা কিন্তু একটা চিপা গলি, বাসায় একটা চিপা গলি, আর আইসক্রিমটা হলো একটা ফুডকার্ট, ফুডকার্টের মধ্যে ইয়োগাট আইসক্রিমটা রাখছে, বাট সাজাইছে কি সুন্দরভাবে। তা আমরা সেটা এনজয় করতেছিলাম। আর প্রচণ্ড পরিমাণ গরম ছিল থাইল্যান্ডে আমরা যখন গেছি, সো একটু পরপরই আমরা জুস, পানি, আইসক্রিম এগুলা খাচ্ছিলাম, কারণ হাইড্রেট থাকা কিন্তু অনেক জরুরি। সো এই জিনিসটা আমি আপনাদের সবসময় বলবো যে যারা ফুকেট ওল্ড টাউন আসতে চান অবশ্যই আপনারা 4টার আগে রওনা দিবেন। তারপর আমরা ফুকেট থেকে সরাসরি চলে আসলাম ফুকেটের সবচেয়ে পপুলার যে নাইট এরিয়া, নাইটের আপনার পাতং বাংলা রোড। অনেকে আপনারা ভাবতে পারেন এর সাথে কোনো বাংলাদেশের সম্পর্ক আছে এই রোড নাম নিয়ে, না, এই রোডের নাম নিয়ে বাংলাদেশে কোনো সম্পর্ক নাই। কী কারণে বাংলা রোড সেটা আমি জানি না, বাট বাংলাদেশের সাথে কোনো সম্পর্ক নাই। এইখানে আপনারা যারা পার্টি ফ্রিক, যারা নাইট লাইফ পছন্দ করেন, নাইট লাইফ এনজয় করার জন্য আপনারা আসবেন, তারা অবশ্যই এই রোডে আসবেন, কারণ এই রোডে আসলে আপনি প্রপারলি নাইট লাইফ এনজয় করতে পারবেন। বার বলেন, ক্লাব বলেন, নাইট ক্লাব বলেন, মাসাজ সেন্টার বলেন, যা বলেন, যত নাইট ক্লাব আছে সব কিছু আপনি এখানে পাবেন। আমরা যখন গিয়েছিলাম এই সময়টা মনে হয় রাতের 9:30 কি 10টা বাজতেছিল, কিছুটা খালি ছিল। এখানে হলো যত রাত বাড়ে তত বেশি মানুষ হয়। তো এখন আমরা আর কি কোনো উদ্দেশ্যহীনভাবে ঘুরে ফিরে করতেছি কি আছে না আছে দেখার জন্য, যদিও আমরা কোনো ক্লাবে যাই নাই বা
নাইট ক্লাবে যাই নেই বা আমরা কোনো ড্রিঙ্কস করি নেই, কারণ আমরা কোনো ড্রিঙ্কস করি না। সো জাস্ট মানে উদ্দেশ্যহীনভাবে আমরা র্যান্ডমভাবে আমরা ঘোরাফেরা করতেছি কি আছে না আছে দেখার জন্য। এখানে রাস্তার মধ্যে একজন আবার মাইকেল জ্যাকসনের ডান্স দেখাইতেছিল, আপনারা সেটা দেখতে পারেন। ডান্স দাও। The girl was mad. The girl was dangerous. এখানে আমরা স্ট্রিট ডান্স দেখে আমরা চলে গেলাম স্ট্রিট ফুড দেখতে। দেখেন কি কি আছে, কুমিরের, এগুলো সব কিছু কুমিরের তৈরি, কুমিরের মাংস, কুমিরের বারবিকিউ, কুমিরের হাড্ডি, মানে বলার ভাষা নেই, এমন কোনো ফুড নাই যে ওখানে নাই। তারপরে এই যে ডান্স ক্লাবে ডান্স হচ্ছে, মানুষ বিয়ার সেল করতেছে, বিয়ারের দাম যেটা দেখলাম অনেক কম। আমাদের মালয়েশিয়াতে যে দামে বিয়ার সেল হয় তার প্রায় অর্ধেক দামে কিন্তু এখানে বিয়ার সেল হয়। তো যারা নন মুসলিম আছে তাদের জন্য কিন্তু এটা একটা স্বর্গ বলা চলে যে এত কম দামে বিয়ার পাইতেছে। তো তারপর আমরা এখানে বার্গার খাবো, তো এর জন্য আমরা স্ট্রিট বার্গার দেখতেছি কীরকমভাবে বানায় না বানায়। এখানে বিফ বার্গার আছে, চিকেন বার্গার আছে, হালাল হালাল বার্গার আছে, সব কিছু যেগুলো যেগুলো থাইল্যান্ডে অনেকেই বলে যে হালাল ফুড পাওয়া খুব টাফ। হ্যাঁ, আসলে হালাল ফুড পাওয়া খুব টাফ, বাট আগে জিজ্ঞেস করে নেবেন যে হালাল কি না, তো তারা বলে দিবে যদি হালাল হয় হালাল, না হলে নন হালাল। তারপর আমরা সি ফুড দেখতে দেখতে ফ্রুটস দেখলাম, এখান থেকে আমরা প্যাশন ফ্রুট কিনলাম। প্যাশন ফ্রুট এই এক বোতলের দাম আমাদের পড়ছে হলো 80 বাত। 80 বাত হলো আপনার বাংলাদেশি টাকায় প্রায়, আমার তো বাংলাদেশি টাকা কাউন্ট করতে একটু কষ্ট হয়ে যায়, মালয়েশিয়াতে তো আগে আমার মালয়েশিয়ার থেকে টাকা কনভার্ট করতে হয়, তারপর আবার বাংলাদেশি টাকায় কনভার্ট করতে হয়। তো যাই হোক, 80 বাত আপনার প্রায় হলো 13 রিঙ্গিতের মতো, 12-13 রিঙ্গিত, 12-13 রিঙ্গিত হলো বাংলাদেশি টাকায় 360 টাকা, 350 টাকার মতো পড়ছে আর কি। তারপর আমরা এই এনজয় করতেছি, রোমিং করতেছি, ঘোরাফেরা করতেছি আমি আর আমার ওয়াইফ। তো আমার ওয়াইফ আবার আমাকে খোঁচা দিতেছিল যে যাও যাও নাইট ক্লাবে যাও, নাইট ক্লাবে যাও, মেয়েরা ডান্স করতেছে, যায় ডান্স করো, রিয়াকশন দেখার জন্য যে আমি কি বলি না বলি। এই আপনারা তারপর স্ট্রিট ফুড দেখতেছেন, ফ্রুটসের দোকান দেখতেছেন, বারবিকিউর দেখতেছেন, ফ্রেশ সি ফুডের দোকান দেখতেছেন। আপনি মিক্স সি ফুড যদি খাইতে চান সেটাও খাইতে পারবেন, আপনি এখানে চুজ করবেন, তারা আপনাকে প্রাইস বলে দিবে এত টাকা লাগবে। তো আমরা আসলে সি ফুড খাওয়ার কোনো প্ল্যান ছিল না আমাদের সেদিন, যেহেতু আমরা আগামীকালই আমরা ফিফিতে চলে যাব। আমাদের প্ল্যান হলো আমরা ফিফিতে এনজয় করার, যা খাওয়ার সেখানে খাবো। এখানে আমরা জাস্ট রাতটা এনজয় করতেছি। এখানে আপনার লাইভ লবস্টার আছে, লাইভ ক্র্যাব আছে, তার অনেক ডাকাডাকি করে। আপনারা যদি এখানে খেতে চান তাহলে কিন্তু দরদাম করে খাবেন। তারা যদি 1500 বাত বলে, সেই 1500 বাত আপনি কিন্তু চাইলে 1800 বাতে আনতে পারেন। তারা যদি 1000 বলে, আপনি চাইলে সেটা 500 বাতে খাইতে পারেন। মোট কথা, দরদাম যদি করতে পারেন তাহলে আপনি জিতবেন। আপনি যদি দরদাম না করেন তাহলে কিন্তু তারা হাই প্রাইস চাবে অনেক। আর আমি যে 1500 বাতের কথা বললাম, এটা হলো মিক্স সি ফুড, তারা আমাকে চুজ করে দিছিল। আমি বলছিলাম এটা আমি যদি একটা বড় লবস্টার নেই, আর হলো 4-5 পিস চিংড়ি নেই, স্কুইড নেই, তাহলে কত টাকা দাম পড়বে, আর হলো ক্র্যাব নেই এক পিস, কত টাকা দাম পড়বে। তো সবাই আর কি আমাকে অ্যাভারেজে 1200 থেকে 1500 বলতেছিল। তা আমি যদি তাদের 800-900 বলতাম তারা রাজি হয়ে যেতে পারে, আমি খাইনি। এখানে কুমির দেখতেছি, আপনারা চাইলে কুমির খাইতে পারেন যাদের কুমির খাওয়ার অনেক শখ। তো আমি কখনো ট্রাই করি নাই, আর কখনো ট্রাই করবও না ইনশাল্লাহ। আমি সীসা খুঁজতেছিলাম, সীসা আমার খাওয়ার শখ জাগছিল। এখানে একটা দোকানে সীসা আছে, কিন্তু সেটা হলো আপনার ইনডোরে গিয়ে খাইতে হবে, আউটডোরে খাওয়া যাওয়া যাবে না। তো আমি এই জন্য না করে দিয়েছি। আর এটা যেটা দেখতেছেন এটা হলো উইড একটা শপ। অনেকেই জানেন অনেকেই জানেন না, থাইল্যান্ডে কিন্তু উইড হলো লিগেল। তো প্রতি কদমে কদমে 2 দোকান 3 দোকান পর পরে কিন্তু উইড শপ আছে। এখানে যে বিভিন্ন রোল পাওয়া যায়,
বিভিন্ন আপনার উইড যেটা ড্রাই পাতা সেটা পাওয়া যায় আপনার তারা আপনি বলবেন কত গ্রাম চান তারা প্যাক করে দিবে। তো আমরা এটা দেখে বের হয়ে গেলাম, আবার কেউ মনে করেন না যে আমরা উইড খাইছি। তো হাঁটতে হাঁটতে আমার ওয়াইফের খিদে লেগে গেল, তো চিকেন শর্মার দোকান পাইলাম, তো ভাবলাম যে শর্মা কিনি। শর্মা আমাদের নিচে হলো 120 বাত, যেটা প্রায় 16 রিঙ্গিত পড়ে, আর বাংলাদেশি টাকায় 480 টাকা। আমি মনে করি প্রাইস অনুযায়ী এটা খুব ওভার প্রাইস ছিল, টেস্টও খুব একটা ভালো ছিল না। মালয়েশিয়াতে 10-12 রিঙ্গিত করে শর্মা পাওয়া যায়। বাট বার্গারটা ভালো ছিল, বার্গারও হলো 120 বাত নিয়েছিল, বাট বার্গার তুলনামূলক টেস্ট অনেক ভালো ছিল। সো দুইটাই খাইলাম। তো এই হাঁটাহাঁটির মাঝেই কিন্তু আমরা এজেন্সি খুঁজতেছিলাম পরের দিনে ফিফি আইল্যান্ডে যাব সেটা ফেরির জন্য। তো অনেক জায়গা কথা বলার পর আমরা এই এজেন্সি থেকে টিকিট কাটছি। সে প্রথমে 1200 বাত চাইছিল, পরে দামাদামি করতে 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 1000 বাতে দুইজনের কনফার্ম হয়েছে, হোটেল পিক আপ সহ। পরে 1000 বাত দেওয়ার পর কিন্তু উনি আবার আমাদের 50 বাত ফেরত দিছে। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে ফেরি টিকিট কাটতে পারেন, এর থেকে কমে আর মনে হয় না কোথাও পাবেন। এটা হলো একদম এক্স্যাক্ট যে বাংলা রোডটা আছে সেটার অপোজিটেই পুরো, সেটার অপোজিটে যে একটা গলি আছে, যে শর্মার দোকানটা দেখালাম শর্মার দোকানটার পাশে। এরপর শর্মার আবার হাতে নিয়ে আবার রাস্তার মধ্যে চিকেন ফ্রাইয়ের দোকান পাইলাম, সেটাও আবার কিনলাম। তো আমি আবার এখানে আমার ওয়াইফকে শর্মার যে টেস্টটা কিরকম সেটা আমি আর কি বলতেছিলাম যে 76 খালি নাড়াচাড়া খালি পড়া যায়। আর এটা টেস্ট কেমন আর দেখতে এটা হবে? বলো টেস্ট কেমন? টেস্ট মোটামুটি, বাট আমাদের মালয়েশিয়ারটা অনেক ভালো। তোমাদের মালয়েশিয়া হ্যাঁ, থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। এটা প্যাকেজিং, এটা কোনো প্যাকেজিং দিছে? এটা প্যাকেজটা ফালায় দাও। তারপর আমরা ঘোরাফেরা করতে করতে আবার রাতের খাবারের জন্য, যদিও পেট ভরা ছিল তাও এক্সট্রা নিয়ে নিলাম, যদি রাতে খিদা লাগে হোটেলে নিয়ে গিয়ে খাবো। তো আমরা 7-11 থেকে আবার কিছু খাবার কিনলাম, কিনে সরাসরি হোটেল রুমে গিয়ে চলে গেলাম। সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, যেহেতু পরের দিন সকাল আবার বেলা ফেরি আছে, ফেরির জন্য আবার হোটেল থেকে বের হতে হবে সকাল 10টায় হোটেল নিচের থেকে পিক আপ করে নিয়ে যাবে ফিফি আইল্যান্ডের উদ্দেশ্যে। সো এই ছিল আজকের ভিডিওটা। আমি আবার এক্সপ্লেন করতেছি যে কি নিছি না নিছি। জীবতালে হইব না, জাস্ট এটা স্ন্যাক্স হিসেবে কাজ করবে। স্ন্যাক না ভরবো। আবার এটার সাথে তুমি আরেকটা যদি কিছু নাও তাহলে ভরপুর। তোমার পেট আর কি ফুল হয়ে যাবে। ওকে, আরেকটা ইনফরমেশন দিই, আপনারা আসার আগে অবশ্যই একটা ইউনিভার্সাল অ্যাডাপ্টার নিয়ে আসবেন, কারণ মালয়েশিয়ার যে প্লাগ আর থাইল্যান্ডের প্লাগ ডিফারেন্ট। মালয়েশিয়া 3 মাথা, এটা 2 মাথা, তো আমাদের নতুন করে আবার কিনতে হয়েছে। তো এই ছিল আমাদের থাইল্যান্ডের প্রথম ডে। দেখা হবে পরবর্তী ভিডিওতে দ্বিতীয় ডেতে, যেখানে আমরা যাব ফিফিতে। আসসালামু আলাইকুম।